জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। মালিকের তরে জীবন ভরে শ্রমিকের শ্রম ধর্ম। পেশির নড়বড়, ঘাম দর দর, উদয় অস্ত কর্ম। খাদ্য জোটে না, আলো ফোটে না, আঁধারে বসবাস। আসে কই ভোর, বুকের ভেতর চাপা পড়ে দীর্ঘশ্বাস। দীর্ঘ দীর্ঘ শ্বাসে 12টি মাসে ভারী হয়ে ওঠে বক্ষ। আর কতকাল রইব বেহাল, চাই মুক্তির লক্ষ্য। সমশহীদের এই কবিতার মতো বাংলা সাহিত্যেও হয়তো অনেক কবিতা পাওয়া যাবে, যা দিয়ে মালিক শ্রমিকের দ্বন্দ্বের কথা ফুটিয়ে তোলা হয়েছে। মালিক শ্রেণীর শোষণ আর নির্যাতনের কথা বলা হয়েছে অগণিত কবিতায়। কিন্তু শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি, এমন স্লোগানও তো কম নেই। তাহলে তো দ্বন্দ্বটা কোথায়? আসলে শিল্পায়ন, শিল্পের উৎপাদন, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সবার আগে দরকার শ্রমজীবী মেহনতি মানুষ। তারাই ইন্ডাস্ট্রির প্রোডাকশনে জরুরি পার্ট। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঘুমিয়ে থাকে দেশের সম্ভাবনাময় ফিউচার। কিন্তু শ্রমজীবী মানুষ যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তা গড়ে তোলার জন্য যিনি পেছন থেকে কন্ট্রিবিউশন রেখে চলেন, তার গুরুত্বটিকে অস্বীকার করা যায় না। তিনিও কম পরিশ্রম করে তার ইন্ডাস্ট্রি গড়ে তোলেননি। এমন ইন্ডাস্ট্রি মালিকরা যদি পরিশ্রম না করতেন, তবে গড়ে উঠত না বড় বড় শিল্প, কল কারখানা। জন লক বলেছেন, সমস্ত সম্পদ শ্রমেরই ফসল। আর এর পরের কথাটি উইলিয়াম ল্যাংলয়েডের। তিনি বলেছেন, যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। বলা হয়, সফল মানুষেরা শুধু সাকসেসই হয় না, বরং তারা পরিশ্রম করে বলেই তারা সাকসেস হয়। ডিয়ার ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছে জীবন দর্পণ অনুষ্ঠানে। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, তাতে নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন আজকে আমরা কথা বলবো মালিক শ্রমিক, এমপ্লয়ার বা এমপ্লয়ির মধ্যকার দ্বন্দ্ব নিয়ে, সমাজে এমপ্লয়ের গুরুত্ব নিয়ে। আর এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদা লিনা। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সাথেই পাবো। জীবনে দুটো ঋণ কখনোই শোধ করা যায় না। একটি হলো, কোনো মানুষ যদি কখনো অসুস্থ মানুষকে হসপিটালে বা বাসায় দেখতে যান, সেই ঋণ শোধ করা যায় না। আর আপনি যদি কাউকে কোনো জব দিয়ে কখনো হেল্প করতে পারেন, তার অর্থ হবে যে আপনি শুধু সেই মানুষটিকে জব দিয়ে হেল্প করলেন না, বরং আপনি হেল্প করলেন তাকে এবং তার পুরো পরিবারকে, যে পরিবারের সদস্য সংখ্যা হয়তো কয়েকজন। আপনি সেই পরিবারের লোকগুলোকে রুটি রুজির ব্যবস্থা করে দিলেন। এটি রিয়েলি গ্রেট জব। সে জায়গা থেকে একজন এমপ্লয়ারের গুরুত্ব অনেক বেশি, তার কাজের মূল্য অপরিসীম। এই ভিউ পয়েন্ট থেকে এমপ্লয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। একজন এমপ্লয়ার যখন এভাবে মানুষকে জব দিয়ে বহু পরিবারের রুটি রুচির ব্যবস্থা করেন,
তখন তিনি শুধু ওই পরিবারটিকে হেল্প করলেন না, তাদের সবার জন্য রুটি রুজির ব্যবস্থা করলেন, বরং তাতে দেশ ও সমাজ বিরাটভাবে বেনিফিটেড হলো। এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? মিস্টার কবির, আপনার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি দারুণভাবে একটি বিষয় আজকে পরিষ্কার করলেন, সেটি হচ্ছে একজন এমপ্লয়ার হওয়ার গুরুত্ব। এতদিন আমরা জব খুঁজেছি, এমপ্লয়ি হয়েছি, এমপ্লয়ারের অনেক ত্রুটি বিচ্যুতি ভুল নিয়ে কথা বলেছি, সমালোচনাও করেছি, কখনো ভেবেছি প্রতিবাদ করব। কিন্তু একজন এমপ্লয়ার সমাজে এবং দেশে যে এত বড় ভূমিকা রাখেন, তা আসলে এর আগে সত্যি এভাবে কখনো চিন্তা করে দেখিনি। আশা রাখছি আমাদের দর্শকরাও বিষয়টা ক্লিয়ার হবেন। আলোচনার সূত্র ধরেই বলতে চাই, আমাদের প্রত্যেককেই তো তাহলে সমাজে একজন এমপ্লয়ার হওয়ার চেষ্টা করা উচিত, তাই না? দেখুন লীনা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আছে চাকরিজীবী এবং ব্যবসায়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষেত্রে। এই দুটি প্রফেশনের মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ। এই পার্থক্যটা কেমন, একটু যদি বুঝিয়ে বলতেন। দেখুন, একজন চাকরিজীবী যার জীবন চলে খুব হিসাব করে, গোনা পয়সার ভেতর দিয়ে স্ত্রী পরিজন ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে হয় নানা কষ্টের মধ্য দিয়ে, বাজেট কাটছাট করে। এ ধরনের ব্যক্তির পক্ষে অন্য কাউকে লোন দিয়ে বা অন্য কোনো পরিবারকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে গেলে তার খুব কষ্ট হয়। সংসারের অন্য বাজেট কাটছাট করে, এমনকি রোজা, ঈদ, পূজা, পার্বণ, বিয়ে, জন্মদিনে গিফট কিনতে গেলেও তাকে টানাটানির মধ্যে পড়তে হয়। কিন্তু একজন ব্যবসায়ী বা একজন এমপ্লয়ার এত গুণাপর্থের মধ্যে দিয়ে চলতে হয় না তাকে। অনেক সময় যেমন খুশি 2 হাত খুলে খরচ করতে পারেন, ঘন্টা মেপে নিয়ম করে তাকে অফিস করতে হয় না। সেজন্যে পরিবারের এবং আত্মীয় স্বজনের সুখে দুঃখে তারা পাশে দাঁড়াতে পারেন, তাদের পাশে থাকতে পারেন সব সময়ের জন্যে। যদিও আমরা মেজরিটি মধ্যবিত্ত পরিবারের লোকজন বিজনেসম্যান বা শিল্পপতিদের দিকে আর চোখে তাকাই, তাদের বিলাসবহুল জীবনযাপন পছন্দ করি না বা তাদের প্রতি জেলাস থাকি, কিন্তু সমাজের যে কোনো প্রয়োজনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রয়োজনে সরাসরি আর্থিক সহায়তা নিয়ে কিন্তু তারাই প্রথম এসে দাঁড়ায় পাশে। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সাথেই থাকবেন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মিস্টার কবির, আপনি যা বলছিলেন তা বেশ ইন্টারেস্টিং। আপনি কি আরেকটু বুঝিয়ে বলবেন আমাদেরকে? আচ্ছা, এ নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই, তবু যা বলতে হয়, এই যে আমরা শিল্পপতিদের দামি গাড়ি বাড়ি অর্থবিত্তকে অনেকেই হিংসা করি, জেলাস থাকি, একবারও কি চিন্তা করে দেখেছি আমাদের সমাজের জন্য তাদের কি অবদান আছে? কতগুলো মানুষ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে, তাদের উসিলায় কতগুলো পরিবার বেঁচে আছে, তারা কতগুলো মানুষের রুটি রুজির ব্যবস্থা, মোটা দাগে তাদের থাকার ব্যবস্থা করেছেন। খোঁজ নিয়ে দেখা যাবে একজন এমপ্লয়ারের ইন্ডাস্ট্রিতে বা তার প্রতিষ্ঠানে শত শত কিংবা হাজার হাজার মানুষ তার জব করছে। আর এর বিনিময়ে ওই শিল্পপতি কি পাচ্ছেন? পাচ্ছেন হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিওর, ডায়াবেটিক। শত শত কিংবা হাজার হাজার মানুষের দায়িত্ব নিতে গিয়ে একজন এমপ্লয়ার বা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাতের ঘুম হারাম করেছেন। তার কি কোনো লিস্ট আছে? মিস্টার কবির, আপনি একজন এমপ্লয়ারের ভূমিকা এবং সমাজে তার অবদান সম্পর্কে সত্যি খুব চমৎকারভাবে বললেন। আবার এটাও তো বলা যেতে পারে যে একজন এমপ্লয়ি ছাড়া ইন্ডাস্ট্রিজের কোনো মূল্য নেই। তাহলে সমাজে আসলে কার কতটুকু গুরুত্ব, বা সমাজে গুরুত্বটা কার বেশি? এমপ্লয়ার এবং এমপ্লয়ি একেবারেই মনে হবে যেন একসাথে মিশে আছে। এমপ্লয়ার এবং এমপ্লয়িকে আমরা অনেকটা বাতাস এবং পানির সঙ্গে তুলনা করতে পারি। এ দুটি উপাদানই আমাদের বেঁচে থাকার জন্য খুব জরুরি। বাতাস না হলে আমরা হয়তো এক মুহূর্তেও বাঁচতে পারবো না, পানি না হলেও আমরা বাঁচতে পারবো না, তবে হয়তো কিছু সময় বেঁচে থাকা যাবে। সারা ওয়ার্ল্ডে এমপ্লয়ের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব অনেক বেশি। তার গুরুত্বটার কারণেই তার সম্মানও বেশি।
মিস্টার কবির, আপনি একজন এমপ্লয়ারের অবদান সম্পর্কে দারুণভাবে বুঝিয়ে বললেন। সেই আলোচনার সূত্র ধরেই বলবো, আমাদের কমিউনিটিতে আমেরিকায় এমপ্লয়মেন্ট তৈরির প্রয়োজনীয়তা রয়েছে এবং এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে একজন এমপ্লয়ারের প্রয়োজন, তাই না? ওয়েল, প্রথমেই আমাদের কমিটেড হতে হবে যে আমরা আমাদের কমিউনিটি থেকে সবাই মিলে একে অন্যকে সাহায্য করব ওপরে ওঠার জন্যে। আমাদের 10 জন বন্ধু অথবা 10 জন প্রতিবেশী অথবা 10টি পরিবার শপথ নেব আমাদের ব্যবহারের সুতাটিও আমরা আমাদের কমিউনিটি থেকে আমরা পারচেজ করব। ওর বাইরে একটা জিনিসও আমরা পারচেজ করব না। সেই সুতা কিনতে যদি 5টি থেকে 10টি ব্লক হেঁটে যেতে হয় তাও আমরা যাব। সেখানে যদি দাম বেশিও হয় তাহলে আমরা সেই দাম বেশি পেমেন্ট করব। তবুও আমাদের কমিউনিটির বাইরে যেয়ে আমরা একটি সুতাও কিনব না। এটা করলে কি হবে? আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশি কমিউনিটির এই কষ্টার্জিত ইনকামের অর্থ ট্রানজ্যাকশন হবে আমাদের কমিউনিটির মধ্যে। এক্ষেত্রে লাভের অংশ আমাদের কমিউনিটির লোকজনই পাবে। এতে অর্থবিত্তের মালিক হবে আমাদের কমিউনিটির লোকজন। আর এই অর্থ দিয়ে একসময় এমপ্লয়ার তৈরি হবে। যখন এমপ্লয়ার গড়ে উঠবে তখন আমাদের কমিউনিটির মধ্যে এমপ্লয়মেন্ট হবে। এতে ফাইনালি আমাদের কমিউনিটির লোকজনই জব পাবেন, আবার আমাদের কমিউনিটির লোকজন এমপ্লয়ার হবেন। এভাবে আমেরিকার 50টি স্টেটে যদি অন্তত 50,000 বাংলাদেশি এমপ্লয়ার তৈরি করা যায় তাহলে এই দেশে বাংলাদেশি কমিউনিটির অন্তত 500,000 মানুষের জবের ব্যবস্থা হবে। আর তখনই আমরা আমাদের এই সমাজে ভালো এই কাজটির রিফ্লেকশন বুঝতে পারবো। কি ধরনের রিফ্লেকশন হবে বলে আপনি আশা করছেন? দেখুন, তখন প্রথমত বাংলাদেশের কমিউনিটির ফ্যামিলির কোনো সদস্য বাসা বাড়িতে আর অলস বসে থাকবে না। এই কমিউনিটির কোনো লোক আনএমপ্লয়মেন্ট ক্লেম করবে না। আমাদের কমিউনিটির ইমিগ্রেশন কিউতে বাংলাদেশের বহু মানুষ প্রচণ্ড আশা নিয়ে অপেক্ষা করছে এদেশে আসার জন্যে। যখন এমপ্লয়ার তৈরি হবে তখন আমেরিকায় আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য জব দি আনসার্টেনিটি থাকবে না, টেনশনও করতে হবে না। তাহলে এমপ্লয়ারদের প্রতি তো আর জেলাস থাকা চলে না, বরঞ্চ তাদের প্রতি আরো বেশি রেসপেক্টফুল হতে হবে, তাই না? অবশ্যই আমাদের সবারই এমপ্লয়ারদের প্রতি বেশ রেসপেক্টফুল থাকা উচিত এবং তাদেরকে সবার আগে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। শুধু তাই নয়, ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশের জন্য তারা যা করছেন তার জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমার মনে হয় সমাজ সেটাই ডিমান্ড করে। আচ্ছা মিস্টার কবির, আপনি বিজনেস সম্পর্কে বলছিলেন, স্মাইলিং, গ্রিটিংস বা গুড বাইস, এগুলো বিজনেসে অনেক এফেক্ট করে বা বিজনেসের পুরো এনভায়রনমেন্টকেই পাল্টে দিতে পারে। আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন? ওয়েল, ধরে নেই আপনার অফিসে কাউকে আসতে বলেছেন বা সে নিজেই এসেছে। আপনি যদি তাকে হাসি মুখে ডোর থেকে রিসিভ করে নিয়ে যান এবং হাসি মুখে তার ধৈর্য নিয়ে তার কথাগুলো শোনেন এবং তার প্রবলেম সলভ করার চেষ্টা করেন, তাহলে ভদ্রলোক বা ভদ্র মহিলা মনের দিক থেকে যতটা সম্মানিত বোধ করবেন বা খুশি হবেন সেটা আপনার এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করবে। এক্সাম্পল হিসেবে আমরা ধরে নেই একজন ডক্টরের সাথে একজন পেশেন্টের রিলেশনশিপ ও তাদের সম্পর্ক ও বিজনেস। একজন ডক্টর যদি তার পেশেন্টকে ধৈর্য নিয়ে তার কথা শোনেন তাহলে আমরা দেখব উইদাউট মেডিসিনে ওই পেশেন্ট 50% ভালো হয়ে গেছেন। আবার ধরে নেই আমাদের বিজনেস অফিসে কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা ইনফর্ম করে অথবা উইদাউট নোটিসে কোনো ধরনের অ্যাডভাইস, জব অথবা অন্য কোনো সাহায্যের জন্য এসেছেন। সম্ভব হলে তাকে ডোর থেকে হাসি মুখে রিসিভ করতে পারি আমরা, অথবা ওই সময়টিতে অন্য কোনো কাউকে ইনফর্ম করে বা অ্যাসাইন করা উচিত তাকে রিসিভ করতে। আমরা যদি তখন অন্য ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত থাকি তাহলে ওই ক্লায়েন্টের থেকে সামান্য একটু সময় বের করে আমন্ত্রিত গেস্টকে বলে যেতে পারি কিছু সময় অপেক্ষা করবার জন্য, এবং সেটা বলতে হবে বিনীতভাবে, এবং তাকে টি, কফি অথবা ম্যাগাজিন, টিভি দেখে সময় কাটাবার জন্য অনুরোধ করতে পারি। বাহ, চমৎকার! তাহলে আমরা গুড বাই বলার ক্ষেত্রে কি কি করতে পারি? হ্যাঁ, সেটাও বলছি। আবার তার কাজটা যখন শেষ হলো তাকে তার ডোর পর্যন্ত এগিয়ে হাসি মুখে গুড বাই বলে আসতে পারি। আর এই রেসপেক্টটুকু দেখাবার মাধ্যমে আমরা ওই আমন্ত্রিত ব্যক্তির মনের মণিকোঠায় জায়গা করে নিতে পারবো। পৃথিবীর এর চাইতে বড় বিজনেস আর কি হতে পারে বলুন? আমাদের ভুলে গেলে চলবে না যে ব্যক্তি আজ আমাদের কাছে অ্যাডভাইস, জব বা অন্য কোনো সাহায্যের জন্য এসেছে, ঠিক তেমনি সৃষ্টিকর্তা যে কোনোদিন আমাদেরকে ওই ব্যক্তির কাছেই সাহায্যের জন্য প্রেরণ করবেন না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। প্রতিটা সুন্দর কাজের সফল সমাপ্তি পরিপূর্ণতা এনে দেয়। অর্থাৎ হাসি মুখে গুড বাই, সেটা হতে পারে বিজনেসের ক্ষেত্রে, কাজের জায়গায়,
বন্ধুত্বের ক্ষেত্রে, আত্মীয়তার ক্ষেত্রে, প্রতিবেশীদের ক্ষেত্রে, সকল রিলেশনশিপের ক্ষেত্রে মনে রাখা ভালো, এই সকল ক্ষেত্রে গুড বাইয়ের সময় গেস্টের চোখের সামনে আমাদের ডোরটি শব্দ করে বন্ধ করা যাবে না। মিস্টার কবির, আপনি বলছিলেন সকল প্রকার বিজনেসের ক্ষেত্রে গিভ অ্যান্ড টেকের গুরুত্ব অনেক বেশি। আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন গিভ অ্যান্ড টেক এই টার্মটি এত গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ, সেটাই বলছি। দেখুন, সৃষ্টির আদি থেকে আমরা দেখে আসছি প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে সেতু হিসেবে যে বন্ধন চলে আসছে তার নাম গিভ অ্যান্ড টেক। যেখানে আমরা স্বীকার করি বা না করি, কিন্তু এটা আমাদের মধ্যে আছে। পৃথিবীর এমন কোনো সম্পর্ক নেই বা হয় না বা হতে পারে না যেখানে গিভ অ্যান্ড টেক নেই। উইদাউট গিভ অ্যান্ড টেক পৃথিবীর কোনো রিলেশনশিপ স্থায়ী হতে পারে না বা হবে না। সাময়িকভাবে কখনো মনে হলেও হতে পারে, কিন্তু তার স্থায়িত্ব খুবই ক্ষণস্থায়ী। এক্সাম্পল হিসেবে আমরা ধরে নেই এগুলো হতে পারে। বাবা মার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, বিজনেস পার্টনারের সাথে সম্পর্ক, বস এবং এমপ্লয়ারের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের মধ্যে যেটি ভাঙন ধরাতে পারে সেটি হলো অসম সম্পর্ক, আর অন্যটা হলো সম্পর্কের দেয়া ও নেয়ার ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকারে কার্পণ্য বা অভাব। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, ধরুন হাজব্যান্ড তার ওয়াইফের প্রতি নেগলিজেন্স অথবা ওয়াইফ তার হাজব্যান্ডের প্রতি নেগলিজেন্স দেখান। কোওয়ার্কার থেকে অন্য কোনো কোওয়ার্কার কোনো হেল্প নিয়ে যদি থ্যাঙ্কস না দেয় অথবা অ্যাটলিস্ট স্মাইলি ফেসটি যদি তাকে না দেখান, তাহলেই সমস্যা। বাবা মা ছেলে মেয়েদের থেকে হেল্প গ্রহণ করে কোনো ধরনের গ্রেটফুলনেস না দেখান, অর্থাৎ থ্যাঙ্কস না বলেন। আবার ধরুন আমাদের বাসায় কোনো গেস্ট এসেছে গিফট নিয়ে, সেই গিফট যদি আমরা তার হাত থেকে সুন্দর করে না নেই বা না খুলে দেখি অথবা তার গিফটের প্রশংসা না করি, তাহলে গিফটদাতা মনে কষ্ট পেতে পারে বা অসম্মান বোধ করতে পারেন। আবার অন্যভাবে যদি বলি, আমাদের বাসায় কোনো ফ্যামিলি এসেছে আমাদের নিমন্ত্রণে, তারা কোনো সুইট অথবা অন্য কোনো ডেজার্ট অথবা অন্য কোনো ফুড নিয়ে এসেছে, আমরা যদি সেটাকে ভেতরে না নিয়ে যাই বা তাদের সামনে ডাইনিং টেবিলে পরিবেশন না করি, তাহলে ওই গেস্টের খারাপ লাগতেই পারে। আর একটু পরিষ্কার করে যদি বলি, আমাকে আমার এক রিলেটিভ রিকোয়েস্ট করলেন তার জন্য আমি যেন কোনো একটা মেডিসিন পিক আপ করি ফার্মেসি থেকে। সেই মেডিসিন এনে যখন তার হাতে দিতে গেলাম, তখন তিনি তার কাঙ্ক্ষিত মেডিসিনটি ধরলেন না বা ধরে দেখলেন না, এমনকি থ্যাঙ্কস বলে আমার এই কাজের জন্যে অ্যাকনোলেজমেন্টটিও করলেন না। তাহলে সেই সম্পর্কের স্থায়িত্ব হুমকির সম্মুখীন হতে পারে। এমনকি অপরদিকে সুন্দর হেল্প করার যে আগ্রহটা, এটাও নষ্ট হতে পারে। বিষয়টা আসলে এভাবে কখনো চিন্তা করে দেখিনি। আমাদের ভুলে গেলে চলবে না, স্বাভাবিকভাবে আমরা যখন কোনো একজনের ক্ষেত্রে কখনো কোনো গিফট নেই, আমরা সকলেই সেই গিফটটিকে আমাদের সাধ্যের বাইরে যে আমরা পারচেজ করি। এমনও দেখা যায় আমার বা আমার ফ্যামিলির জন্য এত এক্সপেন্সিভ জিনিসটি আমরা পারচেজ করি না, শুধুমাত্র অন্যকে একটু খুশি করার জন্যে আমাদের সাধ্যের বাইরে যেও আমরা ওই গিফটটি পারচেজ করি। কিন্তু পক্ষান্তরে যাকে ওই গিফটটি দিচ্ছি, সে যদি সানন্দে ওই গিফটটাকে ধরে না দেখে বা খুলে না দেখে বা প্রশংসা না করে, তখন অপরদিকের অর্থাৎ গিফটদাতার মনের অবস্থা কি হতে পারে? হ্যাঁ, আসলেই তো গিফটদাতার মনে কষ্ট তো লাগতেই পারে। আরেকটা উদাহরণ দেই, যদি কোথাও কোনো বাসায় বেড়াতে যাওয়ার সময় কোনো সুইট, ফ্রুট অর্থাৎ কোনো খাবার আমরা যদি নিয়ে যাই, সেটা হতে পারে আমাদের থেকে অনেক দূরে যে আমরা পারচেস করেছি, সেটা হয়তো আমাদের জন্য স্বাভাবিকভাবে এত ডিলিশিয়াস ফুড আমরা হয়তো পারচেস করতাম না। এমনকি এক্সপেন্সিভ হওয়ার কারণে বা দূরত্বের কারণে আমাদের নিজেদের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা হয়তো এই ধরনের এক্সপেন্সিভ বা ডিলিশিয়াস ফুড আমরা পারচেস করি না। আর সেই খাবারটি যদি খুশি মনে সম্মানের সঙ্গে ভিতরে না নিয়ে যাওয়া হয় অথবা সবার সামনে ডাইনিং পরিবেশন না করা হয়, তাহলে যিনি ওই খাবারটি নিয়ে এসেছেন এত কষ্ট করে, এত দূরে যেয়ে, এত পয়সা খরচ করে, তাহলে তার মনের অবস্থাটা কি হতে পারে? না, এমন তো হওয়া উচিত নয়। প্রসঙ্গত মনে রাখা ভালো, আমরা অনেকেই গিফটদাতার গিফটকে তার সামনে খুলে দেখা অথবা আমন্ত্রিত গেস্টের নিয়ে আসা খাবারকে তার সামনে পরিবেশন করাকে লজ্জা বোধ করি বা লজ্জা পাই। কিন্তু ভুলে গেলে চলবে না, এই লজ্জার কারণ অন্যর মনে কষ্টের কারণ হতে পারে বা মনোপীড়ার কারণ হতে পারে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহমিদা লিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।